হাই হ্যালো বাচ্চা কাচ্চারা, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে একটু কথা বলতে চাই। ব্যাংক সমন্বয় বিবরণীটা নিয়ে অনেকেই অনেক সময় নানাভাবে প্যারা খায়। তো এটা নিয়ে আমি খুব সংক্ষেপে একটু ট্রাই করবো ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে প্রপার একটা গাইডলাইন দেওয়ার। মোটামুটি 10 মিনিটের মতো একটা ভিডিও হবে, আর 10 থেকে 15 মিনিট যদি সময়টা দাও তাহলে আশা করি ব্যাংক সমন্বয় বিবরণী ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, ব্যাংক সমন্বয় বিবরণী কী? এখন আমরা জানি প্রতিটা ব্যবসায়ী তাদের আলাদা আলাদা হিসাব রাখে এবং ব্যবসায়ের টাকা ব্যাংকে থাকে। তো ব্যাংক আমানতকারীর জন্য একটা হিসাব মেনটেন করে, আবার ব্যবসায়ের যে ম্যানেজার আছে সে একটা হিসাব মেনটেন করে। এখন আমরা মনে করতে পারি যে আমাদের ব্যবসাটার হিসাব করতেছে আমাদের অ্যাকাউন্টেন্ট, টাকা টুকার হিসাব সে রাখতেছে, এবং আমরা ব্যাংকে টাকা জমা রাখতেছি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতেছি। তো এটার হিসাব কিতাব ব্যাংকের যে কর্মকর্তা আছে সে রাখতেছে। এখন কিছু কিছু এন্ট্রি থাকে যেগুলা আমাদের ব্যবসায় আমরা যোগ বিয়োগ করছি কিন্তু ব্যাংক জানে না। আবার কিছু কিছু লেনদেন থাকে যেগুলো ব্যাংক যোগ বিয়োগ করছে কিন্তু আমরা জানি না। তো দিন শেষে কি হয়, ব্যাংকের যে ব্যালেন্স, আমাদের টাকা আর কি ব্যাংকে যেটা আছে সেই ব্যালেন্সের সাথে আমাদের হিসাবের যে ব্যালেন্স এটা একটা গরমিল হয়। তো দিন শেষে কী করতে হবে, ওই গরমিলটা উভয়ে সংশোধন করে নিতে হবে। এখন কথা হচ্ছে, তুমি যদি একটা ভুল সংশোধন করতে চাও, সাপোজ তুমি আর আরেকজন, তোমাদের মধ্যে একটা জ্ঞানজাম হয়েছে, এখন তুমি যদি তোমার ভুলটা শুধরে নিতে চাও বা সে যদি তার ভুলটা শুধরে নিতে চায় তাহলে কী করবে, তুমি তাকে, মানে সে রাইট এটা মনে করে তুমি আগাবা, বা সে যদি চায় যে শুধরে নিতে তাইলে সে ভাববে তুমি রাইট, এটা ভেবে সে আগাবে। ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় আমরা সেম কাজটাই করে থাকবো। কী করব, এখানে দুইটা পক্ষ, এক হচ্ছে আমানতকারীর বই যেটাকে নগদ বইয়ের উদ্বৃত্ত বলা হয়, নগদ বই, আর একটা হচ্ছে ব্যাংক বই বা এটার নাম হচ্ছে পাস বই, ব্যাংক বই বা পাস বই। এখন কথা হচ্ছে, হয় নগদ বইকে রাইট ধরে ব্যাংক বই তাদের অ্যামাউন্ট ঠিক করবে, অথবা ব্যাংক বইকে রাইট ধরে নগদ বই ঠিক করবে। এখন আমরা মনে করলাম যে আমরা ব্যাংকের সাথে আমাদের অ্যামাউন্টটা মিল করব। তো কী হবে, ব্যাংকের অ্যামাউন্টটাকে আমরা ঠিক ধরে, মানে ব্যাংক যা করছে সেটাই ঠিক করছে এমন মনে করে আমরা আমাদের উদ্বৃত্তগুলো কারেকশন করব। আবার যদি ব্যাংক বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া থাকে তাহলে ব্যাংকে করবে আমরা সব ঠিক করছি এমন মনে করে ব্যাংক তার উদ্বৃত্তটা ঠিক করে নেবে। ঘটনা এটাই। তো এখানে আমরা কয়েকটা ব্যাপার নিয়ে একটু মাথায় রাখবো। যে প্রথম কথা হচ্ছে, কোন বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া আছে, কোন বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া। কোন বইকে সঠিক মনে করতেছি আমরা সেটা, আর কোন বই কি কাজ করেছে। এই তিনটা বেসিক জিনিস দিয়ে মূলত এই ব্যাংক সমন্বয় বিবরণীটা করা পসিবল। তো আমি একটু বলি, কোন বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া, তার মানে হচ্ছে অঙ্কের শুরুতে একটা উদ্বৃত্ত দেওয়া থাকে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এত, তারপর গরমিলের কারণগুলো এত 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 বিভিন্ন এন্ট্রি দেওয়া থাকবে। তো পয়েন্টটা হচ্ছে কোন বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া, নগদ বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া। তো আমরা দেখলাম যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটা দেওয়া আছে। সাপোজ ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000, নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000। ওকে, এখন আমরা আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট এখান থেকে পেয়ে গেলাম যে কোন বই মোতাবেক উদ্বৃত্ত দেওয়া, সেটা পেয়ে গেলাম যে নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া। এখন কোন বইকে সঠিক মনে করা হচ্ছে সেটা দেখব। এখানে ব্যাপারটা হচ্ছে, যে বই মোতাবেক উদ্বৃত্তটা দেওয়া তার বিপরীত বই রাইট, অর্থাৎ এখানে নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া, সুতরাং ব্যাংক বই রাইট বা পাস বই রাইট, ব্যাংক বই সঠিক বা পাস বই সঠিক, ঠিক আছে। আর তৃতীয় নাম্বার স্টেপটা হচ্ছে কোন বই কী কাজ করলো, মানে আমাদের যে গরমিলের কারণগুলো দেওয়া থাকবে, আমরা অঙ্ক দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবো। তো সেইটাতে কোন বই কী কাজ করেছে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। যেমন, আচ্ছা অঙ্কে যাচ্ছে,
যে বই যে কাজটা করেছে, ধরো ব্যাংক বই রাইট, মানে নগদ বই অনুযায়ী উদ্ধৃত দেওয়া ব্যাংক বই রাইট, এবং ব্যাংক বই একটা কাজ করেছে যে আমানতকারী সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, তো ব্যাংক বই স্বাভাবিকভাবে এটা যোগ করছে, এখন নগদ বই এটা যোগ করে ফেলবে, মানে ব্যাংক বই যা করেছে নগদ বই সেটা করবে, ব্যাংক বই যেটা করে নাই নগদ বই যেটা করেছিল তার উল্টা কাজ করবে, তাইলে মিলে যাবে। আমি জানি এই কথাগুলো এখন মাথার উপর দিয়ে যাবে মনে হবে, কিন্তু একটু যখনই অঙ্ক দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আর একটা ব্যাপার এখানে বলে রাখি, কোনো বই মোতাবেক যদি জমাতিরিক্ত দেওয়া থাকে, যেমন নগদ বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, এইটা যে কথা, মানে নগদ বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত যেই কথা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত সেই কথা। মানে নগদ বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত যে কথা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত সেই কথা, অর্থাৎ এটা থাকলে তার বিপরীত বই রাইট হবে। অর্থাৎ যদি জমাতিরিক্ত বলা থাকে তাহলে এই সাইডে যে বই থাকবে সেটা রাইট, আর যদি জমার উদ্বৃত্ত বলা থাকে তাহলে এই সাইডের বিপরীত বইটা রাইট হবে। ঠিক আছে, আবার বলছি, যদি জমাতিরিক্ত লেনদেন বা জমাতিরিক্ত উদ্বৃত্তটা দেওয়া থাকে তাহলে এই সাইডে যে বইয়ের নাম লেখা থাকবে সেটাই রাইট, যদি জমার উদ্বৃত্ত বলা থাকে তাহলে এই সাইডে যে বইয়ের নাম দেওয়া তার অপোজিট বই রাইট। ওকে ফাইন, ঠিক আছে, এটা ছিল মোটামুটি একটা বেসিক ধারণা। এখন আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণী। আমি জাস্ট কয়েকটা লেনদেন এখানে লিখে দেখাচ্ছি। ঘটনা হচ্ছে, মনে করি যে নগদ বই অনুযায়ী নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা। হিসাবকাল শেষে দেখা গেল যে নিম্নলিখিত লেনদেনগুলোর কারণে মানে কি হয়েছে, গরমিল দেখা দিয়েছে। সেই লেনদেনগুলো কেমন, যেমন আমানতকারী কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, আমানতকারী অ্যাকচুয়ালি না আমাদের, আচ্ছা আমানতকারী বাদ দিয়ে একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 5,000 টাকা, যা নগদ বইয়ে লেখা হয়নি। কি দাঁড়ালো, আমানতকারী আমাদের হিসাবে ব্যাংকে 5,000 টাকা জমা দিয়েছে, কিন্তু নগদ বই সেটা লেখেনি। এখন নগদ বই লেখেনি বিধায় তো নগদ বইয়ের সাথে পাস বইয়ের একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে, তাই না? নেক্সট হচ্ছে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে 500 টাকা, যা নগদ বই লেখা হয়নি। শেষ। খুব সিম্পল, ব্যাংক তো আর সুদ মঞ্জুর করার সময় বলে না যে ভাই আপনার সুদ মঞ্জুর করলাম, আপনি যা করার খুশি করবেন, কিন্তু এখনকার সময় ব্যাংকের মেসেজ দিয়ে দেয় যে আপনার অ্যাকাউন্টে এত টাকা সুদ ক্রেডিট করা হয়েছে। ঠিক আছে, এটা নগদ বই লেখে নাই। পরেরটা দেখি, ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হয়েছে 1,000 টাকা, যা নগদ বই লেখে নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্যাম্পল, কয়েকটা স্যাম্পল। আমি জাস্ট এখন এটা থেকে ব্যাংক সমন্বয় বিবরণীটা কেমনি করে সেটা দেখাই। প্রথমে একটা ঘর করতে হবে, ছবি কিনব, খুব সিম্পল, বিবরণ টাকা বিবরণ শুরুতে যে কাজ, ওই যে উপরে যে উদ্বৃত্তটা লেখা, ওই উদ্বৃত্তটা এখানে লিখে নিতে হবে। মোতাবেক ব্যাংক
কত ছিল? 50,000 টাকা। ওকে, নগদ বিনিয়োগ ব্যাংক জমা 50,000 লিখে নিলাম। এরপর যে ব্যাপারটা হচ্ছে কিছু এন্ট্রি যোগ হবে, কিছু এন্ট্রি বিয়োগ হবে। এখন যোগ কারা হবে বিয়োগ কারা হবে সেটা লিখতে হবে। যোগের মধ্যে কি যাবে? আমি আমি যে সিস্টেমটা বলছিলাম শুরুতে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে সেটা দেখি কী ছিল। প্রথম কথা হচ্ছে কোন বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া সেটা দেখব। তো নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া, জমার উদ্বৃত্ত দেওয়া। এখন আমরা জেনে গেছি যে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া। এখন কোন বই রাইট ধরবো সেটা দেখতে হবে। নগদ বই অনুযায়ী দেওয়া তার মানে অপোজিট বইটা রাইট, মানে ব্যাংক বই রাইট। অর্থাৎ নগদ বই এখন ব্যাংক বইকে কী বলে এটাকে অন্ধভাবে অনুসরণ করবে। ব্যাংক বই যদি ভুলও করে থাকে নগদ বই সেই ভুলটাই করবে। ঠিক আছে, তো দেখা যাক এক কোন বই রাইট। তাহলে আমরা কী কী পাইলাম? নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া, আর কোন বই রাইট? ব্যাংক বই রাইট। সো দুইটা জিনিস পেয়ে গেলাম। এখন দেখবো আমরা কোন বই কী কাজ করেছে সেই অনুযায়ী আমরা কাজ করবো। যেমন একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 5,000, যা নগদ বইয়ে লেখা হয় নাই। এটা দিয়ে আমরা দেখবো যে কোন বই কী করলো। দেনাদার 5,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, তার মানে ব্যাংক যোগ করেছে। নগদ বই কি কিছু করেছে? নগদ বই কিছু করে নাই, কারণ নগদ বই তো জানেই না যে দেনাদার ব্যাংকে 5,000 টাকা জমা দিয়েছে। তার মানে এখানে নগদ বই কিছুই করে নাই, যোগ বা বিয়োগ কিছুই করে নাই। আবার বুঝো, ব্যাংক বই যোগ করেছে, মানে দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংক বই যোগ করেছে। সো নগদ বই কিছুই করে নাই। এখন রাইট কোন বই? ব্যাংক বই রাইট। ব্যাংক বইকে নগদ অন্ধভাবে ফলো করবে, তো নগদ যোগ করেছে মানে ব্যাংকও যোগ করবে। তাহলে লিখে যোগের মধ্যে আমার দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দান এটা হচ্ছে কত নম্বর এন্ট্রি ছিল? এখানকার 1 নম্বর। এই যে এখানে লিখে দিতে হবে কত টাকা ছিল, 5,000 টাকা লিখলাম। পরের এন্ট্রিটা বুঝছো নাকি? এটা মানে দেনাদার ব্যাংকে জমা দিছিল, তো ব্যাংক যোগ করেছে। এখন আমরা ফলো করতেছি ব্যাংকে, তো ব্যাংক যোগ করেছে মানে নগদ বই, আমরাও যোগ করবো, করে দিলাম যোগ। সেকেন্ডটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 500 টাকা, যা নগদ বই লেখা হয়নি। এখন ব্যাংক সুদ মঞ্জুর করেছে। ব্যাংক সুদ মঞ্জুর করা মানে হচ্ছে তুমি যে টাকা রাখছিলা ব্যাংকে, সেই টাকার উপর ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে। তো কী হচ্ছে? সেই সুদটা ইনকাম। ইনকাম মানে ব্যাংক যোগ করে বসে আসবে, তখন আমরা কিছু করি নাই মানে আমরাও যোগ করব। ঠিক আছে, নগদ বই তো কিছু করে নাই, মানে নগদ বই তো জানেই না যে এখানে ব্যাংক সুদ মঞ্জুর করে বসে আছে। তো নগদ বই কিছু করে নাই মানে নগদ বই এখন ব্যাংক যা করছে সেটা করবে। ব্যাংক যোগ করেছে মানে নগদ বই যোগ করবে, শেষ। সো এটা লিখে দিলাম যে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। কত টাকা? 500 টাকা হয়ে গেল। এরপর আসি, এটা 2 নম্বর ছিল। 3 নম্বর হচ্ছে ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হয়েছে 1,000 টাকা, যা নগদ বইতে লেখা হয় নাই। এখন ব্যাংক চার্জ ধার্য করেছে, আমরা জানি না। চার্জ ধার্য করা মানে আমাদেরকে ব্যাংক সার্ভিস দিচ্ছে, এটার বিপরীতে ব্যাংক আমাদের থেকে কিছু চার্জ রাখে, সেই চার্জটা ধার্য করেছে ব্যাংক, সেটা নগদ বই কিছুই জানে না। তো ব্যাংক ওটা অবশ্যই বিয়োগ করছে না তোমার থেকে, তোমার থেকে তো চার্জ নিছে, চার্জ নিলে তোমার থেকে বিয়োগই করবে। তো তোমার থেকে বিয়োগ করছে মানে এখন নগদ বইয়ে বিয়োগ করবে। তাইলে বুঝো, ওই যে বলছিলাম না যে কোন বই কী করছে সেটা ম্যাটার। তো এখানে যে বই যেটা করলো, কোন বই কী করছে এটা মানে খুব কী বলে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো কী হচ্ছে এটা, তাইলে বিয়োগ করব। কারণ কি? কারণ হচ্ছে নগদ বই ব্যাংক বইকে ফলো করতেছে। ব্যাংক যদি ভুলও করে থাকে তাহলে সেটা করবে আমাদের নগদ বই, ব্যাংক কর্তৃক ধার্য করে চলা আছে। এটা 3 নম্বর। কত টাকা? 1,000 টাকা। এরপর আসি ওইখানে একটা এন্ট্রি লিখি যে কী বলে একটা ব্যাপার, এটা লিখি যে এন্ট্রিটা হবে যে চেক ইস্যু করা হয়েছে 5,000 টাকা, যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। 4 নম্বরটাকে লিখলাম
চেক ইস্যু করা হয়েছে 5,000 টাকা, যা ব্যাংকে উপস্থাপিত হবে। এই চেক নিয়ে একটু 2 মিনিট কথা বলি। চেক ইস্যু করা বলতে আমাদের কাছে কেউ টাকা পাইতো, আমরা তার বরাবর চেক কেটে ফেলছি, মানে তাকে চেক ইস্যু করে দিচ্ছি। এখন চেক ইস্যু করা মানে তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা ধরেই নিছি যে ওর টাকা তো ব্যাংক পে করে দিবে, তার মানে আমরা আমাদের অ্যাকাউন্ট, আমাদের যে হিসাব আছে ওইখান থেকে বাদ দিয়ে দিছি। এখন ওই টাকা বা ওই চেকটা নিয়ে সেই আমাদের পাওনাদার সাহেব ব্যাংকে যাবে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে, দেন আমাদের ব্যাংক তা আমাদের অ্যাকাউন্ট থেকে বাদ দিবে। কিন্তু সেই চেকটা এখনও ব্যাংকে উপস্থাপিতই হয় নাই। তাহলে কি দাঁড়াচ্ছে, মানে নগদ বই একটা জিনিস বাদ দিয়ে বসে আছে, কিন্তু ব্যাংক বই সেটা কি করে নাই, বাদ দেয় নাই। তো কী হচ্ছে, আমরা ফলো করতেছি কাকে, ব্যাংক বইকে। ব্যাংক বই একটা লেনদেনে কিছুই করে নাই, তার মানে এখন যদি তুমি মিলাইতে চাও তাহলে তুমি যা করছো তার উল্টা করবা। আবার বুঝো, ওগুলো খুব প্যারা দেয় কিন্তু। মানে তোমার বই নগদ বই, তুমি একটা এন্ট্রি বাদ দিয়ে দিছো, মানে টাকাটা বাদ দিছো, কিন্তু ব্যাংক কিছু করে নাই, তুমি ফলো করতেছো ব্যাংকে, ব্যাংকের সাথে মিলাচ্ছ। এখন ব্যাংক এই লেনদেনটা কিছু করেই নাই, তো তুমি বাদ দিছিলে, এখন যদি যোগ করে নাও তাইলে আবার ব্যাংকের সাথে মিলে গেল। এটা যদি উল্টা হইতো যে নগদ বই রাইট, তাহলে ব্যাংক তোমাকে ফলো করতো, তুমি বাদ দিছো, ব্যাংক তো বাদ দিয়ে ফেলতো। কিন্তু এখন তো ব্যাংক বই রাইট, তাহলে তুমি যেটা করছিলে তার উল্টা করলে এখন মিলে যাবে তার সাথে, বুঝছো ঘটনা? তাহলে এটা কি হচ্ছে, এখন যোগে যাবে। ইস্যুকৃত চেক অনুপস্থাপিত, অনুপস্থাপিত বানান আমি বলেছি যোগটা, কত 5,000। এখন আরেকটা এন্ট্রি এমনিতে মুখে মুখে বলে দিই, সেটা হচ্ছে যে আমানতকারী বলে গেল বারবার, দেনাদার যদি জমা দেয়, আমাদের কাছে টাকা জমা দেয়, ব্যাংক সেটা জানে না, বা আমরা চেক পাইছি রফিক সাহেবের থেকে, রফিক সাহেব আমাদের দেনাদার ছিল, রফিক সাহেব থেকে আমরা চেক পাইলাম। এখন এইটা মানে আমরা তো নগদ বই, চেকটা যখনই পাইছি তখন তো আমরা ধরে নিয়েছি যে টাকাটা আদায় হয়ে যাবে, তো সেটা আমরা লিখে ফেলছি যোগের মধ্যে। কিন্তু এই টাকাটা পরবর্তীতে গিয়ে প্রত্যাখ্যাত হলো। প্রত্যাখ্যাত বলতে রফিক সাহেবের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে টাকা নাই, বা কোনো একটা জটিলতার কারণে ওইটা ক্যাশে কনভার্ট করা গেল না, তো ব্যাংক তো যোগ করে নাই। তুমি কি করছো, তুমি নগদ বই তুমি যোগ করে বসে আছো যে হ্যাঁ টাকা তো পেয়ে গেছি, তার মানে যোগ করে বসে আছো, কিন্তু ব্যাংক তো ওদিকে হাতে টাকা না পাওয়ার পর্যন্ত ব্যাংক তো যোগ করবে না, ব্যাংক যোগ করে নাই। তো এইখানেও সেম জিনিস, ব্যাংক বই যদি রাইট হয় আর তুমি যোগ করছিলে, তার মানে তুমি তার উল্টা করে নিবা, তাহলেই তো হয়ে যাবে। কারোর সাথে যদি মিলাইতে হয় তাইলে এমন উল্টা করে নিতে হয়। যদি মানে ব্যাপার হচ্ছে কারোর সাথে ঝগড়া লাগছে, এবং তুমি তাকে ফলো করতেছো, তো সে যেটা যেটা করছে তুমি তাই করবা। এখন তুমি যা করছো সে কিছুই করে নাই, তার মানে তুমি উল্টা করে নিবা, নিলেই তার সাথে মিলে নেবে। এটাই ছিল ভাবনা। এই যোগগুলো যোগ করি, 5,000 10,500, তাহলে 60,500, নিচে হচ্ছে 1,000 বিয়োগের মধ্যে, তো এই 59,500, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কী হচ্ছে এটা, ওই দেখো লেখা ছিল নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটা। তাহলে এখন যেটা বের হলো এটা কি, পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। হয়ে গেল অঙ্ক। আমি জানি না কতটুকু বোঝাইতে পারলাম, তবে এই যে বেসিক যে জিনিসটা, এখন তুমি চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে নানা প্রবলেম ফেস করবা, নানা ধরনের প্রবলেম আসবে। সেই প্রবলেমগুলো আমি বাচ্চাদেরকে যখন এটা করাই তখন আমি বারবার বলি যে যদি তুমি প্রথমবারে বুঝতে পারো তাইলে এটা তোমার জন্য খুব ইজি, কারণ এটা বারবার মনে হবে কী রে আমি এটা করছি, আবার এটা উল্টা আমি কেন করবো, ব্যাংক তো ভুল করছে, এটা আমি কেন করবো, এমন মনে হয়। তো যদি এই জিনিসটা একটু ধরতে পারো প্রথম অবস্থায়, তাইলে তোমাদের জন্য খুব মানে খুব সোজা হবে আশা করি। এখন তাহলে কি আবার একটু সাম আপ করি। সাম আপ হচ্ছে কোন বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া সেটা দেখবো, কোন বইটা রাইট সেটা আইডেন্টিফাই করব, এরপরে চিন্তা করব কোন বই কী করেছে, কোন বই কী করেছে এটা গুরুত্বপূর্ণ, কারণ ওই যে মিলাইতে হবে। তুমি যাকে ফলো করতেছো সে যা করছে তুমি তাই করবা, এখন তুমি একটা কিছু করছো সে করে নাই, তার মানে তুমি তার উল্টা করবা, এই তো হয়ে গেল। তো এই আর কি। এখন এই চ্যাপ্টারে আরও কিছু ব্যাপার আছে, দ্বৈতদের সংশোধনী আছে, আরও কিছু এন্ট্রি আছে, ওইগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো। এটা ছিল জাস্ট একদম বেসিক, জাস্ট 8-10 মিনিটে একদমই বেসিক একটা জিনিস। এটা থেকে ইনশাআল্লাহ
এই বেসিকটা নিয়ে তুমি যখন করতে যাবা তখন অ্যাটলিস্ট কিছু পারবা, প্রবলেম হইলে তো আমি আছি এই আর কি। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এই আর কি। আল্লাহ হাফেজ।